আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। রিয়াল মাদ্রিদ তাদের সর্বশেষ ম্যাচে লেগানেসের বিপক্ষে ৩-০ গোলের একটা জয় পেয়েছে, এটা আপনারা সকলেই জানেন। এই ম্যাচের রেজাল্ট সম্পর্কে আলোচনা করছি না, কয়েকটা ট্যাকটিক্যাল পয়েন্টস নিয়ে একটু কথাবার্তা বলতে চাই, যেটা রিয়ালের ভিউ পয়েন্ট থেকে অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। প্রথমত, এই জিনিসটা সকলের বুঝতে হবে যে এমন টাইপের একটা ম্যাচের আগে কার্লো আনচেলত্তি কিন্তু যথেষ্ট পরিমাণই চাপ নিয়ে ম্যাচটা শুরু করেছেন, কারণ তার উপরে একটা খড়গ আছে। বলা হচ্ছে যে কার্লো আনচেলত্তি হয়তোবা স্যাকড হতে পারেন কিংবা তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে যদি রিয়াল মাদ্রিদের পারফরমেন্সটা আরও বেশি করে ভালো না হয়। সেক্ষেত্রে ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আসবেন সান্তিয়াগো সোলারি, রিয়াল মাদ্রিদের খেলা সাবেক আর্জেন্টাইন একজন ফুটবলার। হ্যাঁ, রিয়াল মাদ্রিদে আর্জেন্টাইন ফুটবলাররাও অনেক খেলেছেন। আচ্ছা, সেটা যাই হোক, সোলারির মতো একজন যেহেতু ইন্টারিম কোচ হিসেবে অলরেডি রেডি আছেন, তাই এখানে কার্লো আনচেলত্তির জন্য সামনের কয়েকটা ম্যাচ অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদিও অনেকে বলবেন যে দিন শেষে কার্লো আনচেলত্তিকে এভাবে রিয়াল মাদ্রিদ বিদায় জানাবে না, জানি না কি হতে পারে। তবে একটা জিনিস একেবারে ক্লিয়ার, ফ্লোরেন্তিনো পেরেজ থেকে শুরু করে রিয়াল মাদ্রিদের এই থিঙ্ক ট্যাঙ্ক সবসময় একটা চাপ রাখার চেষ্টা করে প্লেয়ারদের উপর, কোচের উপর। ওই যে আমি প্রায় সময় বলি, রিয়াল মাদ্রিদ এমন একটা ক্লাব যেটা তাদের সাফল্যকে, তাদের প্রসেসটাকে অনেক বেশি করে প্রাধান্য দেয়। এখানে কোনো একজন প্লেয়ার, কোনো একজন কোচ হতে পারেন তিনি অনেক সফল, তাকে কখনোই ক্লাবের চেয়ে বা ক্লাবের ইন্টারেস্টের চেয়ে বেশিভাবে হাইলাইট করা হবে না, এটা আমি খুবই পজিটিভলি নিই। তাই রিয়াল মাদ্রিদের সবসময় একজন কোচের উপর, একজন প্লেয়ারের উপর ভালো পারফর্ম করার একটা চাপ থাকে, যেটা অনেক সুপারস্টার প্লেয়ার বা কোচ অন্যান্য ক্লাবে হয়তোবা সেভাবে ফিল করে না, এবং এটার জন্য রিয়াল মাদ্রিদ যথেষ্ট সাকসেসফুল একটা ক্লাব। সো কার্লো আনচেলত্তি ব্যাপারটা বা এই চ্যালেঞ্জটাকে আসলে একটু অন্যভাবে নিয়েছেন। তিনি তার ফরমেশনটাকে একটু টুইক করেছেন, যেটা 4-4-2 এর একটা ভ্যারিয়েন্ট ছিল, তবে অনফিল্ড এখানে তিনি আর্দা গুলার, যিনি কিনা বাই দ্য ওয়ে এ ম্যাচে অসাধারণ একটা পারফরমেন্স দিলেন, তাকে ইনজেক্ট করার মাধ্যমে ফাইনাল থার্ডে অনেকটা নাম্বার 10 প্রোফাইল থাকার মাধ্যমে যে সুবিধাগুলো পাওয়া যায় সেটা কিন্তু ম্যাচটা থেকে বের করে এনেছেন। এবং এই ম্যাচে দিন শেষে অনেকেই বলবেন যে কিলিয়ান এমবাপে গোল পেয়েছেন, ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন, কিলিয়ান এমবাপেকে একটা গোলের মধ্যে অ্যাসিস্ট করেছেন। তবে সকল কিছুকে ছাপিয়ে আমার কাছে মনে হয় আর্দা গুলারই সবচেয়ে ইম্প্যাক্টফুল পারফরমেন্স দিয়েছেন। জুড বেলিংহামও কিন্তু এই ম্যাচে গোল পেয়েছিলেন। আর্দা গুলার সম্পর্কে যদি আমরা বলি, এই ম্যাচে 4টা ড্রিবল অ্যাটেম্প্ট করে 4টাতে সাকসেসফুল হয়েছেন, 8টা গ্রাউন্ড ডুয়েলস অ্যাটেম্প্ট করে 8টার মধ্যে 6টা গ্রাউন্ড ডুয়েলসে কিন্তু সাকসেসফুল হয়েছেন। অর্থাৎ ড্রিবলিং স্কিল তার আমরা দেখেছি, ডুয়েলস জেতার একটা স্কিল দেখেছি, তার টাচগুলো, তার পাসগুলো কিন্তু অনেক সময় অন টার্গেট ছিল, কি পাস জেনারেট করেছেন দুটো। তার চেয়ে বড় কথা, অ্যাটাকিং মিডফিল্ডের নাম্বার 10-এর যে একটা ফ্লেয়ার কিছুটা হলো সেটা কিন্তু আর্দা গুলারের মাধ্যমে এই ম্যাচে দেখা গেল, এবং আর্দা গুলারের ওভারঅল যে স্কিল, তার যে কোয়ালিটি, তার পক্ষে ডিরেক্টলি কথা বলেছে। এখন আমি আরও একবার কার্লো আনচেলত্তি প্রসঙ্গে চলে আসি। এই যে আর্দা গুলারের মতো একজন অনেকটা নাম্বার 10 প্রোফাইলকে নিয়ে আসার মাধ্যমে ফাইনাল থার্ডে কী লেভেলের পরিবর্তন এসেছে, সেটা যদি আপনি প্লেয়ারদের অ্যাভারেজ পজিশনে দেখেন, দেখবেন যে 15 নাম্বার জার্সি পরিহিত আর্দা গুলার অনেকটাই রাইট হাফ স্পেসে ছিলেন, তার ওই জায়গাটা উইংয়ের স্পেসও না, তার ওই অ্যাভারেজ পজিশনটা আবার সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডের পজিশনও না, বরঞ্চ একটু ডান দিকে সরে থেকে রাইট হাফ স্পেস ব্যবহার করে প্লে মেকিং করা। এটা কিন্তু রিয়াল মাদ্রিদের ফাইনাল থার্ডে ভিনিসিয়াস জুনিয়র 7 নম্বর জার্সি পরিহিত, কিলিয়ান এমবাপে 9 নম্বর জার্সি পরিহিত, এই দুজন প্লেয়ারকে কাছাকাছি থাকার একটা সুবিধা দিয়েছে। দেখুন, কাছাকাছি থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর যদি আপনি কিলিয়ান এমবাপের গোলটার ক্ষেত্রে যান, যেভাবে ভিনিসিয়াস জুনিয়র তাকে দিয়ে গোল করিয়েছেন, এমবাপে কিন্তু ডিবক্সের মধ্যে এই জিনিসটা চান। এমবাপে নাম্বার 9 হিসেবে হয়তোবা খেলতে বাধ্য হচ্ছেন, তবে প্যারিস সেন্ট জার্মের ডেইজে বারবার করে বলেছেন তিনি সবসময় চান যে ডিবক্সের মধ্যে তাকে নিয়ে যাতে করে আরেকজন প্লেয়ার ঢুকুন, যাতে করে সবসময় সেখানে তার শট নেওয়ার আগে পাস দেওয়ার একটা অপশন থাকে, অথবা তিনি এমন জায়গায় থাকেন যেখান থেকে তিনি এমন সিচুয়েশন পাবেন যে ডি বক্সের রাইট মোমেন্টে তার কাছে একটা পাস এসেছে। কার্লো আনচেলত্তি কিন্তু লম্বা একটা সময় ধরে এই জিনিসটা চেষ্টা করছেন। ব্যাপারটা এমন নয় যে এমবাপে, ভিনিসিয়াস জুনিয়রকে তিনি শুধুমাত্র এই ম্যাচে কাছাকাছি রাখার চেষ্টা করেছেন, তবে এর আগের ম্যাচগুলোতে সমস্যা যেটা হয়েছিল, এমবাপে এবং ভিনিসিয়াস জুনিয়র কাছাকাছি থাকলে লেফট উইংয়ে এত বেশি করে কনসেন্ট্রেশন চলে আসে যে রাইট উইংটা একেবারে খালি থাকে, এবং ওই সাইডে অপারেট করার মতো কোনো প্লেয়ার প্রোফাইল সেভাবে ফাইনাল থার্ডের অ্যাক্টিভিটি থেকে পাওয়া যায় না, ক্রিয়েটিভ প্রোফাইল তো একেবারেই পাওয়া যায় না। আর্দা গুলার এই প্রবলেমটা অন্তত এই ম্যাচে সলভ করেছেন, যে কারণে এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র অনেকটা লেফট সাইডে সরে খেললেও, কাছাকাছি খেললেও রাইট সাইড দিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ উইড রিয়াল মাদ্রিদ পেয়েছে। এখন সামনের দিনগুলোতে হয়তোবা আর্দা গুলারের এই অ্যাটাকিং যে প্রোফাইলটা, সেটা রিয়াল মাদ্রিদকে এই সাইড থেকে হেল্প করতে পারে। একজন অনেকটা প্লে মেকিং স্কিলে রাইট হাফ স্পেস অকুপাই করে থাকা ফরওয়ার্ড কিলিয়ান এমবাপে ভিনিসিয়াস জুনিয়রকে লেফট সাইডে লেফট উইং ধরে আক্রমণে এতটাই সাহায্য করতে পারেন। ট্যাকটিক্যালি এটা কিন্তু ভালো একটা সিদ্ধান্ত ছিল আনচেলত্তির, এবং এটার মাধ্যমে হয়তোবা সামনের দিনগুলোতে আরও একবার রিয়াল মাদ্রিদে কামব্যাকই করছেন আনচেলত্তি, যেখানে যতদিন যাবে তাকে স্যাক করার যে একটা আবহ তৈরি হয়েছে সেটা বাদ পড়ে যাবে। ধন্যবাদ সবাইকে।